নমস্কার, আছেন তারার সঙ্গে, দেখছেন পাবলিক বলছে। এই মঞ্চ থেকে সাধারণত আমরা আপনাদেরই মতামত তুলে ধরি আপনাদের সামনে নানান বিষয়। তবে আজকে সেই মানুষের ভিড় থেকে আমরা একটু দূরে সরে এসেছি। সে ভিড় থেকে আমরা সরে এসেছি তাদের সঙ্গে কথা বলার জন্য, যাদেরকে ভুলবশত বা কোনো কারণবশত আমরাই ভিড় থেকে সরিয়ে দিয়েছি। ভুলে গেছি হয়তো আজ তারা একলা, ভুলে গেছি হয়তো তাদের কথা বলার কোনো সঙ্গীও আজ নেই। আর তাদের সাথেই আজকে আপনাদের হয়ে আমরা কথা বলবো, জানবো তাদের পাওয়া না পাওয়ার অনেক মুহূর্তের কথা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায়, নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি ঘরে একাই থাকি। মেয়ে ছিল, আমাকে দেখাশোনা করতো, তার বিয়ে হয়ে গেছে। কিন্তু বিয়ে হওয়ার পরেও সেই এখনই আমার ঘর ভাড়া দিয়ে রাখছে, ওষুধ খাওয়াচ্ছে, যাবতীয় যত খরচা সে মেয়েই দিচ্ছে। আর ছেলে আছে, সে আমি এই বিধবা হয়েছি 19 বছর, সেই 19 বছর সে বাড়ি থেকে আমাকে তাড়াই দিয়েছে। তখন মেয়ের বয়স 17 বছর। সেই মেয়েকে নিয়ে এখানে মেয়েকে কাজে ঢুকিয়ে দিয়ে আমি সেই থেকে অসুস্থ, আমি কিছু করতে পারি না। মেয়ে যে কয় টাকা মাইনে পাইতো সেই দিয়ে আমার সংসার ম্যানেজ করতো, ঘর ভাড়ায় থাকতো। ভাবছি মেয়ের বিয়ে হয়ে গেলে ছেলে দেখবে, ছেলে 3 কাঠা জমি কিনে বাপের সম্পত্তি যা কিছু ছিল সব নিয়ে সে বউ ছেলে মেয়ে নিয়ে, তার ইনকাম আছে 25,000 টাকা, কমসে কম 25,000 টাকা। সে আমাকে কোনো দিন চোখের দেখা দেখতে আসে না, কখনো ডাকলেও আসে না। তারপরেও তার কাছে গিয়ে আমি অনুরোধ করছি যে একটু থাকার জায়গা দে। সব থেকে বেশি কষ্ট এখন আমি অসুস্থ, মেয়ের টাকায় খাই, কিন্তু আমার যদি একটু থাকার জায়গা দিতে তাহলে আমার মনটা একটু ভীষণ শান্তি পেতাম। মানে যে অসুস্থতা তার থেকে আমি শান্তিটা বেশি পেতাম, কিন্তু সে কখনো দেখা করতে আসে না। মানে ইভ্যালুয়েশনের পর্বে যে সমস্তগুলো সমাজ জীবনের পরিবর্তনের সাথে সাথে যে মানুষ তার বিভিন্ন সময় বিভিন্ন প্রাগৈতিহাসিক সময় থেকে ফেস করেছে, তাকে মুখোমুখি দাঁড়াতে হয়েছে জীবনযুদ্ধে। প্রাকৃতিক বিপর্যয়, শারীরিক বিপর্যয়, সামাজিক বিপর্যয় সবই মানুষ ফেস করেছে এবং সে তার সমস্যার সমাধানের রাস্তা খুঁজে বেরিয়েছে। মানুষই করেছে, অন্য কেউ তাকে হেল্প করেনি। তারই পথ বের করতে করতে আজকে কম্পিউটার, মেডিকেলে মাইক্রো সার্জারি, এই যে ইভলিউশনগুলো সমস্ত কিছু মানুষ সে তাকে ব্রেনই করেছে। ফলে মামুলি একটা সুখ দুঃখে সে কাত হয়ে যাবে এটা ভাবতে জানি কেমন লাগে। অনেকে ইদানিংকালে প্রশ্ন করছে, এটা ঠিক যে শরীর খারাপ হলে বা সমাজ জীবনে পারিবারিক জীবনে দুঃখ পেলে অনেক সময় হয়, কিন্তু দুঃখের প্যারামিটার কতখানি এটাও তো কোনো হিসেব নিকেশ নেই। কতটা হলো দুঃখ আমার কাছে দুঃখ, অপরের কাছে হয় সেটা হয়তো ঠিক সেই দুঃখ নয়। কিন্তু দুঃখের সঙ্গে মানুষের যে সংগ্রামটা সেটা তো সবার এক হয় না। না হয় না, এটা ঠিক ঠিক ঠিক। তো আপনি যেভাবে সেই দুঃখটার সঙ্গে আপনি লড়াই করবেন, মনের উপরে একটা চাপ সৃষ্টি হয়, মানসিকভাবে একটা চাপ সৃষ্টি হয়, সেটা শরীরের উপরে বর্তায়। মানে যেই সংসারটাকে আমি নিজে হাতে গড়েছি সেই সংসার থেকে দূরে থাকা, এটা অনেকের কাছে খুব বড় দুঃখ। এটা এটা আমাদের এটা সভ্যতার ন্যায্য পাওনা, যার জন্য ইদানিংকালে বিয়ে টিকছে না। এটা দারুণ প্রবলেম। আমাদের সময় পোস্ট কার্ড সাইজ ছিল, ইনভিটেশন কার্ড, এখন হচ্ছে বাজারে ব্যাগের মতো একটা বিরাট বড় কার্ড। তাও তো বিয়ে টিকিয়ে রাখা যাচ্ছে না। আমাদের আশ্রমটার নাম কল্যাণ আশ্রম, চেতলা। আমরা এখানে ভীষণ ভালোভাবে থাকি, বলতে হয় না। তার কারণ আমার আছে, হয়তো আমার নিজের মুর্শিদাবাদ বহরমপুরে বাড়িঘর আছে, কিন্তু বড় লোনলি ফিল করতাম। আমার হাজব্যান্ড এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পর এত লোনলি ফিল করতাম, আমার ভালো লাগতো না বাড়িতে থাকতে। সবসময় মনে হতো এই গঙ্গার ধার, ভাগীরথী নদীর তীর, এখানে ওখানে যাই। রিলেশন থাকছে না। এই রিলেশনগুলো কেন চলেছে, নষ্ট হয়ে যাচ্ছে আজকাল। মানে হিউম্যান কোয়ালিটিস, যে সুকুমার প্রভৃতি মানুষের যেগুলো ভাব, ভালোবাসা, প্রেম, মায়া, মমতা, সবচেয়ে বড় কথা মায়া, মমতা, এগুলো আজকে অ্যাবসেন্ট, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা একটা বড় সমস্যা। অবশ্যই এগুলো সামাজিক জীবনে নানান কারণে, আর্থিক চাপে নানান কারণে হচ্ছে, এবং মানুষ তার নিত্য নতুন দিক, জীবনের নিত্য নতুন দিকগুলো খুঁজে পাচ্ছে। কোনো একটা জায়গায় যেন খেয়ে হারিয়ে ফেলছে। কারেক্ট। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি একটা সিঙ্গল, একদম সিঙ্গল। কত বছর ধরে আছেন আপনি এখানে? এখানে আছি অনেকদিন। ভালো আছেন তো এখানে? হ্যাঁ, ভালো আছি। এই কথাটা আবার অন্যভাবে, ভালো আছি মানে বাড়িতে তো ভালো থাকতে হয়। যে সহায় সে রয়, কারা দিন করেছিল যে সহায় সে রয়,
কাদের মাথা দিয়ে সব কথাগুলো বেরিয়েছিল তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। যারা বের করেছে এই কথাটা যে টাকায় টাকা নেই, মানি বিগেস্ট মানি, কোন শয়তানের মাথা দিয়ে এটা বেরিয়েছিল? টাকায় টাকা আনে, তেমনি যে সয় সে হয়। তো এগুলো এসএসপি বলে নানা রকম আছে, এসএসপি হিসাবে গল্পে মরালগুলো রয়েছে, মরালগুলো অকাজ হয় না, অতি লোভে তাঁতি নষ্ট, এই যে নানা রকম মরালের ভ্যালুটা থাকবে চিরকাল, আমরা ধরে রাখতে পারছি না। আসলে সবথেকে আমাদের টলারেন্স গেছে কমে, মনে হচ্ছে অন্য জিনিসের টলারেন্স বেড়েছে, হিউম্যান টলারেন্স ছিল বলে মানুষ আজকে সভ্যতার এই স্টেজে এসে দাঁড়িয়েছে। 120 তলা বাড়ি করছে, জেট প্লেন বানিয়েছে, সুপারসোনিকে করেছে, মেডিকেল সায়েন্স উন্নতি করে, সব প্রতিটি ব্রাঞ্চে মাঠে নিচে যাচ্ছে, আকাশে যাচ্ছে, কিন্তু তার নিজের টলারেন্সটা গেছে কমে। অদ্ভুত মজা, অদ্ভুত টলারেন্স কমে যাচ্ছে, কারণ সম্পর্ক টিকে দেখা যাচ্ছে না। ছেলে এখানে তখন এখানে ছেলে আমার যাদবপুরে পিএইচডি করতো ফিজিক্স নিয়ে। তো ওর হস্টেলে তো আমার থাকার উপায় নেই। যাই হোক, একবার কালে চক্রে কী করে যেখানে সে পড়লাম আমি নিজেই ভাবতে পারি না। যাকে এসছি, কিন্তু ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছে খুব ভালো জায়গা, ভালো জায়গা। গল্প গুজব, আমি একা থাকতে ভালোবাসি না। ছেলের বউ, এখন ছেলের বিয়ে দিয়েছি, বউ হয়েছে, একটা বাসা ভাড়া নিয়ে হচ্ছে। ওরা বলে মা তোমার যদি ইচ্ছা তুমি আমাদের কাছে, কিন্তু আমার সেই এইখানে থেকে আমার নিজের এখানে একই, ধরো আমরা একটা সমবয়সী মতো, তো সবারই একটা বয়স, একটা ভারসাম্য আছে, 60 থেকে 70 বছর বয়স, একটা মনের মিল পাওয়া যায়, একটা কথাবার্তা, একটা ডিসিপ্লিন লাইফ। এখানে যেন আমার সবসময় ভালো লাগে এখানটা থাকতে। ছেলের বউদের বাড়ি যাই না যে তা না। মানে এত বছর বলছেন একটা মানে সাংসারিক জীবন কাটানোর পরে এখন আবার সেই একটা স্পিনস্টারের মতো আমরা ডোমেস্টিক লাইফ লিড করেছি, যেটা বলো, মানে আমরা হাউস ওয়াইফ ছিলাম। যদিও আমরা একটু লেখাপড়া জানতো, তখনকার দিনে হয়তো একটা টিচারি পেতাম, কারণ 67 গ্র্যাজুয়েশন করেছি আমি। আচ্ছা, পেতাম, কিন্তু আমাদের বাড়িটা একটু ব্যাকডেটেড বাড়ি ছিল, মুর্শিদাবাদ বহরমপুর, তো একটু ব্যাকডেটেড বাড়ি, তা আমাদের সেটা পছন্দ হতো না বাড়ির লোকেদের। যাই হোক, আমার এক ছেলে এক মেয়ে, আমি তাদেরকে আমি মনের মতো করে মানুষ করতে পেরেছি। শিলং থেকেই মানে ভাইরা সব এসে গেছে, সব যে যার চাকরি করতে, একজন ছোটো ভাই ইটানগরে IAS ছোটো ভাই ইটানগরে পোস্টে ছিল, আর তারপরে বড় ভাই শিলং এসেছিল, তা আমিও শিলংই ছিলাম। তারপরে দেখলাম এরা সব আমার ভাইপোরা সব তোমার বেঙ্গালে পড়াশোনা করে সব সেটেলড হচ্ছে এখানে ওখানে। এখন কাজে অটোমেটিক ভাই আর ভাই বউ ওখানে শিলং, আর আমার ওরাও চলে আসবে। তখন আগল দিদি কোথায় থাকবে, আমার মেজীবন বললাম দিদিকে বৃদ্ধাশ্রমে দে, তোরা দেখাশুনো করতে পারবে, এক জায়গায় থাকুক, হাঁটায় আসুক, ঘোরাফেরা না করে, এই হলো ব্যাপার। আর আপনার এটা মানতে কোনো অসুবিধা হয়নি? না, তখন আমি বৃদ্ধাশ্রমে আইডিয়া ছিল না, তো শিলংয়ে এইসব নেই, ঠিক আইডিয়া ছিল না। তারপর আস্তে আস্তে মেনে নিলাম, ভাইদেরও মত ছিল না, কিন্তু আমি কাছায় থাকবো, ওদের উপরে একটা বার্ডেন হয়ে সেই বয়সে থাকা, আচ্ছা যাই। আপনার পরিবারে কে কে আছে? আছে, ছেলে আছে, বউ আছে, মেয়ের আছে, সবাই আছে। মেয়ের কি বিয়ে হয়ে গেছে? মেয়েদের সবাই বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, হেয়ার কাটের আবার বাচ্চা গোচ্চা, হেয়ারও বিয়ে হয়ে গেছে। কজন ছেলে মেয়ে মোটামুটি আপনার? আমার ছেলে মেয়ে 5 জন। তো আপনি এখন কার সাথে আছেন? কের সাথে নাই। একা থাকেন? কেউ আসে না দেখা করতে? না, আছি বাড়িতেই আছি, ওই ঘর দুয়ার, হ্যাঁ ওই দরজা দিয়ে ফটাইয়ে বাড়িতে আমার ঘরটা বাড়ি তৈরি গেছে, তো এর মধ্যে আছি। আপনাকে মেরে ঘর বাড়ি থেকে বার করে দিয়েছে আপনার ছেলে? হ্যাঁ, ছেলে বউ তাদের ছেলে মেয়ে নেই? আছে। তাদের ছেলে মেয়ের সামনেই আপনার সাথে এরকম ব্যবহার করেছে? হ্যাঁ, তারপর আছি আমি, তো কোনো দেখাশোনা করে না, খাবার দাবার দেয় না। রাজা আর সবটাই জানে, এই জায়গায় আয়, এই যেটুকু যা পাই, আর একটা বাড়িতে কাজ করি, সেইটা 2টা যা হয় সেটা একটু হাত খরচ চালাই, এইরকমভাবে আছি। বয়স হয়ে গেলে সবসময় কাজ করতে পারি না,
কিন্তু দেখতে পাচ্ছি একজন লোক অনেকক্ষণ খাটছে, অনেকক্ষণ করছে, আমার একটু বিরক্ত হচ্ছে। তখন আমরা বলি এটা আমরা বোধহয় আমরা বোঝা হয়ে গেছি একটা, কারণ আমরা তো করতে পারছি না সব জিনিসটা, সেই জন্য আমাদের মনের ভিতরে তখন আসে সেই জিনিসটা। শুনছিলাম আপনার গায়ে হাত তুলতে গেছিল আপনার ছেলে, না? ওই ছেলে, ওই ছোটো ছেলে একটু বদমাশ আছে, ও মারতে আসে, ও ধাক্কা দিতে আসে। ধাক্কা দিয়ে বার করে দেওয়ার জন্য? না, ওই বৌমার সঙ্গে যদি ঝামেলা হয়, ওই জন্য বউকে কিছু বলেনি, আমার সঙ্গে ওরকম করতে আসে, ধাক্কা মারতে আসে ওই ছোটো ছেলেটা। আর বড়ো ছেলে যে দুটা বাপের ছেলের বাবা হয়েছে, ও কোনোদিন গায়ে হাত দেয়নি। কিন্তু বাড়িতে থাকতে দিতে চাইছেন না, ওই তার ছেলে মেয়ে পড়াশোনা করবে, ঘর ছেড়ে দিতে বলে। পরিবারে কে আসে? আমার স্ত্রী, ছেলে। হট করে পরিবার থেকে দূরে থাকার এরকম সিদ্ধান্ত কেন নিলেন? এটা টেকনিক্যাল ব্যাপার। খুব একটা যদি ব্যক্তিগত ব্যাপার না হয় তাহলে একটু জানালে, কারণ দেখুন আপনাদের এই দুঃখটাকে কাটাছেড়া করে আপনাদেরকে আরও দুঃখ দেওয়া আমাদের ইন্টেনশন নয়, কিন্তু মানুষকে বোঝানোটা খুব দরকার যে শিশুরা যদি সুন্দর হয় মাতৃ করলে, তাহলে পিতৃরাও সুন্দর ছেলে মেয়েদের সঙ্গে তাদের বয়সকালে, তাদের বৃদ্ধ বয়সকালে। তো হয়তো আমাদের এই ফাস্ট লাইফস্টাইলে আমরা এটা বোঝবার সময়টা পাই না, কিন্তু অনেকে আছে যারা বুঝতে চায়, সময়টা এখনও দেরি হয়নি। তাই আপনাদের থেকে জানতে চাই যে কি হয়েছিল এবং আপনার মনে হয় কি ভুল হয়ে গেছে, সে ভুলটা দুপক্ষ থেকে হয়তো শুধরানো যেত। এখন আমার স্ত্রী, ছেলে, তারা যদি রিপেন্ট করে কিংবা তারাও যদি ব্যাপারটাকে ঠিক এইভাবে ভাবে, তারা আলাদা ব্যাপার। আপনার কি ধারণা তারা ভাবে না? আমার তো মনে হয় ভাবে না। আসে না কেউ দেখা করতে? আসে, আমার স্ত্রী, ছেলে আসে না। কে আসে তার? ভাই আসে, বোন আসে। আপনার মনে পড়ে না তাদের কথা? ভীষণ মনে পড়ে, কিন্তু কি করবো। বাড়িতে ভালো লাগে না, কারণ বাচ্চাগুলি স্কুলে যায়, সেই জন্যই এখানে আসি, 5 দিনের মধ্যে থাকি। সবাই তো তখন বুঝতে চায় না, তুমি এখন বুঝতে পারছো না, তুমি এখন বুঝতে চাইছো না, আর কি বুঝতে পারছো না যে তুমি তোমার ক্লান্তিটা তুমি বুঝতে চাইছো, তুমি মানে সে পারছে না এই জিনিসটা, তুমি সেটা বুঝতে চাও। আমি যখন অল্প বয়সী ছিলাম তখন আমি আমার থেকে বয়স হয়ে যেত, তখন বুঝতে পারতাম যে তার কতখানি অসুবিধা হচ্ছে, সেটা আমি বুঝতে পারতাম না। সেই জন্য আমি তখন ভাবতাম বেশি বেশি করে না, বোধহয় ইচ্ছা করে বসে থাকে, করে না, কিন্তু সে পারছে না, সেটা তো আমি বুঝতে পারছি না। কিন্তু এখন আমি সেটা অনুভব করতে পারি যে সত্যি সে পারছিল না, সেই জন্যে সে বসে থাকতো। সে করতে পারে না, কি শুতে পারে না, কি কাজ করতে পারে না, কি রান্নাবাড়ি যাই হোক যে কোনো কাজ পারে না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনের স্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। এত কিছু শোনার পর মনটাকে আর বেঁধে রাখা যায় না, কিন্তু ক্যামেরায় আবেগ দেখাবার জায়গা আমাদের নেই, তাই নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কিন্তু আপনারা সঙ্গে থাকুন, কারণ কথা এখনো ফুরোয়নি।